আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা, আপনি তো নিজেই বলেছেন, ইউনূস বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠেছি, এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। আপনি নিজে মুখেই বলেছেন। আবার আপনিই বলছেন শেখ হাসিনা উনি ফিরবেন, উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন। এটা কিরকম দ্বিমত হয়ে যাচ্ছে না, কন্ট্রাডিক্ট করছে দুটোকে। ঠিক, যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে, তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্বও আমার। আমি যখন ভিডিও করেছি, এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি, পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না মিথ্যে। এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি গতকাল থেকে আজকে অবধি যা যা হয়েছে আমি জানাই, তাহলে আপনারা বুঝে যাবেন যে পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন, নির্বাচন ঘোষণা হয়েছে অথচ তার গণনার তারিখ ঘোষণা হয়নি, তার ফলাফলের তারিখ ঘোষণা হয়নি? একটা ক্লাবের নির্বাচনও যদি হয় তাহলেও তার একটা ডেট হয়, তার ভোট গণনার দিন ঠিক হয়, তার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয়। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। সেটা কোঅপারেটিভ বলুন, ক্লাব নির্বাচনী বলুন, কোনো সংগঠন বলুন, কোনো ক্লাব বলুন, কোনো সরকার বলুন, সব দেশেই তাই একই নিয়ম। কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না। তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না। উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উনি উঠে পড়েছেন, ওনার কথায় কাজে কোনো মিল নেই। আর ওনার হাতে এখন কিছু নেই, সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপির চ্যাংড়া ম্যাংড়া যত গুন্ডা আছে তাদের হাতে। দেশ এখন তাদের কবজায় পড়ে গেছে, আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম্মি। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজ খবর নিন যে কি কি হচ্ছে না হচ্ছে। এবার ভেতরে কি কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি। আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না, আমি আস্তে আস্তে বলছি। আজকে গতকালকে ভোরবেলা রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে একটি হোটেলে একটি মার্কিন নাগরিক ছিলেন, তিনি মার্কিন সেনার টপ অফিসিয়াল। তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায়। সেই খবর পাওয়া মাত্র ওয়াকার উজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে তড়ি ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আপনার হোটেল ওয়েস্টিনে যেরকম ভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিল, এখানেও কোন রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে। আপনারা খবর নিন, যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরকম ভুল বলেছেন। এখন আমি বলি না যে একটা কোভার্ট, এই যে কোভার্ট অপারেশন হচ্ছে, এগুলো কি করছে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো কোভার্ট অপারেশন হচ্ছে। আর কোভার্ট অপারেশন আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না, কারণ 100 টাকা যদি খরচা হয় একটা অপারেশনে, 80 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, মানে প্রমাণ মেটানোর জন্য, আর 20 টাকা খরচা হয় তাকে মারার জন্য। ফলে 80 টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য। সেই ফুটপ্রিন্ট কোনোদিন কোনো গোয়েন্দা সংস্থার, মানে দামি গোয়েন্দা সংস্থার কেউ কোনদিন ধরতে পারবে না। এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি করেছে নাকি আপনার টার্কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে, এটা আমি বলতে পারবো না। তবে এই ঘটনা ঘটেছে।
আজকে সকালবেলা 6:30 নাগাদ হঠাৎ আপনাদের এই অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায়, সেখানে 3 জন মারা যায়। শিপ যাচ্ছিল নিজের মতো, সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছিল, সেখানে পর্যটক ছিলেন, কিন্তু বেছে বেছে 3 জন এমন মারা যান তারা বিতর্কিত ব্যক্তি। এবার আপনারা খোঁজ নিন সেই বিতর্কিত ব্যক্তি কারা। আজকে আপনার 1 মিনিট ওয়েট করবেন। গতকাল কয়েকদিন আগে আমাদের সার্জিও গোর, ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের কাছে যে এই 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 জিনিসগুলো করতে হবে, তার মধ্যে দুটো জিনিস ছিল, দুটো মানে দাবি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এক হচ্ছে হাদির জানা যায় যে 2জন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল, একদম হচ্ছে জসিমউদ্দিন রহমানি আর এক হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী। আতাউর রহমান বিক্রমপুরী তিনি অ্যারেস্ট হয়েছেন, সে খবর আপনারা সবাই জেনে গেছেন। কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, তার ভিডিওটাও আমার কাছে আছে। সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সার্জিস নাহিদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এদের উস্কানিতে আমি এবং সমস্ত মুমিনরা এই সমস্ত মব সন্ত্রাস যা করেছি। আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন, এই দাবি তিনি তুলেছেন। তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি বলেছেন 164-এ আমি জবানবন্দি দেবো, 164-এ ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে। ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, নির্বাচনী ট্রেনে উঠে গেছেন, কিন্তু ঘটনা এদিকে ঘটে যাচ্ছে। যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে। আচ্ছা, এইবার মানে আজকে আমাদের ভোর বা কালকে রাতে তো হয়েছেই, মানে এক দফা তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে আজকে সকালবেলা আবার রণধীর জয়সওয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন, মানে সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তিনি আবার বলেন যে আরো একজন হিন্দু যুবক মারা গিয়েছেন, তার নাম হচ্ছে, এই ঘটনা ঘটেছে চাঁদপুরে গতকাল রাতে, তার নাম হচ্ছে অনিক দাস, বয়স হচ্ছে 28 বছর। ইনি মারা গিয়েছেন। ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে, ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে, আর কিন্তু সহ্য করা হবে না। গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে দিতে পারি, আলাদা করে আপনারা দেখে নিতে পারেন। সেখানে কি কড়া বিবৃতি জারি করা হয়েছে, ইউ মাস্ট হ্যাভ টু পে, মানে আপনাদের মূল্য চোকাতে হবে। এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে। আপনাদের খবরের কাগজ মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো, পরের একটা কোনো এতে স্লটে আমি তুলে দেবো। পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে, আপনারা দেখে আপনারা শুনে নেবেন নিজে পেতে, যে জাস্টিস হবে, ভারত জাস্টিস করবে। তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই করবে। এদিকে আপনাদের কিরানীগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা যা করছে, পাকিস্তানি আইএসআই করছে। আপনাদের মাদ্রাসাগুলো বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয়, ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয়, তা মাদ্রাসায় কি হচ্ছে, বোমা বানানো হচ্ছে। এই কিরানীগঞ্জে গতকাল বোমা বানাতে গিয়ে একদম 5 জন মারা গেছে, আহত হচ্ছে, মানে জোনা 10-12 বোধহয় আহত হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসতর্কবশত ফেটে যায়, ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে। এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে। তারপরে ধরুন ময়মনসিংহের আপনার 300 বছরের পুরনো একটা মাজার ছিল,
সেই মাজারটা ভেঙে ভাঙচুর করা হয়েছে। সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসিন নামে 35 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারেককে নিয়ে তো এত কিছু হলো, এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে, কারণ জামাত বুঝতে পারবে বিএনপি এখানে সব মধু খেয়ে যাবে, আর আওয়ামী লীগ তো আসবেই, আওয়ামী লীগ ভারত ঢোকাবেই, আওয়ামী লীগ খেলে পরে দুজনের মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে, তাহলে পরে আমরা হয়ে যাব আমের ছোলা, তাহলে পরে আবার কি হবে না সন্ত্রাস হবে, অবিচ্ছিন্নভাবে সন্ত্রাস হবে। কিন্তু এটা আমি 15 দিন আগে বলেছিলাম। তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। গতকালকে যাওয়ার কথা ছিল তারেক রহমানের ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে। তা হাসপাতালে দেখা করার কথা ছিল, সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে। অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত এনসিপি এবং জামাত এরা দুপক্ষ মিলে একবারে তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে। তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি। আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান, সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যেখানে কাজী নজরুলের মরদেহ শায়িত রয়েছে তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল। আজ সকাল থেকে আর সেখানে একেবারে মানে আপনার শাহবাগ, আজিজ সুপার মার্কেট এলাকা, নীলক্ষেত, আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি হয়ে রয়েছে। এখন ওয়াকারুজ্জামানের হঠাৎ কি হলো প্রশ্ন সর্বত্র সেইটা যে ওয়াকারুজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে তুলে দাও। ওয়াকারুজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে মানে হাফ শার্ট পরে তার সঙ্গী সাথীদের নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছেন এই শীতের সকালে বেলা। তাহলে কি এমন তার ছিল? তার মানে মার্কিনদের ওখান থেকে খবর এসেছিল যে এখানে মারা গিয়েছে, তুমি তাড়াতাড়ি বডি কোন রকম পোস্টমর্টেম না করে একেবারে বডি ব্যাগে পুরে আমাদের হেলিকপ্টারে তুলে দাও। খেলা জমে গিয়ে, তাই বলছি পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, এখনো দেখতে থাকুন। অনেক ঘটনা ঘটবে, আপনার নির্বাচন হবে না। ওই যে একটা শর্ত বললাম, আপনারা নিজেরা ভেবে দেখুন, সব নাম জমা পড়ছে কিন্তু নির্বাচনের গণনা দিন ঠিক হয়নি, ফলাফলের দিন ঠিক হয়নি। তাহলে পরে সেই নির্বাচন কি করে হবে? নির্বাচন হবে বলে লাপালি হলো, আর আপনারা বাঙ্গুর দল সব লাপাতে শুরু করে দেন, নির্বাচন হয়ে যাচ্ছে। আর নির্বাচন হওয়ার তো একটা পদ্ধতি আছে মশাই, এই পদ্ধতিটা মানতে হবে। তো যাই হোক, আপনারা আমায় মাঝে মাঝে বকাবকি করেন, আমিও আপনাদের বকাবকি করি, এটা রেসিপ্রোকাল হয়ে গেছে। দুজনকেই বকাবকি করি, কিন্তু দুজনকে ভালোবাসি। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা দুজনকে ভালোবাসি। যাই হোক, সবাই ভালো। গত বেশ কিছুদিন ধরে একাধিক ভিডিওতে আমি বলে এসেছি বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার একটি সমঝোতা হয়ে গিয়েছে। সেই সমঝোতা অনুসারে বাংলাদেশে শান্তি ও সুস্থিতি এবং গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে নিয়ে আসার জন্য যেটা উচিত মনে করবে ভারত, সেটা সে করতে পারবে। এটাই ছিল সমঝোতা। তবে এটাও ঠিক করেছিল দুই পক্ষ, ভারত ও আমেরিকা, যে হিংসার মাধ্যমে বা যুদ্ধ বিগ্রহ না করে শান্তির পথে সমস্যা সমাধানের চেষ্টা করবে ভারত। সেটা একান্তই সম্ভব না হলে
তখন বলপ্রয়োগের পথে যেতে পারে। আর বলপ্রয়োগ মানে যে কি সেটা তো আচ্ছা পরে বলছি। সেটা ভারত আমেরিকার এই সমঝোতার পরবর্তী অধ্যায় বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ভারতের সরাসরি আলোচনা, যার ফলশ্রুতিতে তারেক দেশে ফিরতে পেরেছেন। 2 মাস আগেও দেশে ফিরলে বিমানবন্দরেই যার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল এবং বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যেগুলো যে সম্ভাবনা বা আশঙ্কার কথা ফলাও করে বলেছিল, সেটা মানে বিমানবন্দরে তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা। সেনাবাহিনীর সঙ্গে অতীতের খারাপ সম্পর্কের কারণে ভয় ছিল সেনার তরফ থেকেও। আর জামাতের বিরোধিতা তো ছিলই। তারেকের ফিরে আসা জামাতের বাড়া ভাতের ছাই। কিন্তু তারেক দেশে ফিরে সম্বর্ধনা পেলেন রাজপুত্রের মতো। বিশদে যাচ্ছি না, তার দরকার নেই বলে। তারেকের বিরোচিত সম্বর্ধনা ভারত আমেরিকা 2 পরাশক্তির সৌজন্যে, তাদের ভেতরে দেয়া নেয়ার শর্ত অনুযায়ী, যেটা মেনে চললে তারেকের লাভ, বাংলাদেশের লাভ। আর ব্যর্থ হলে তারেকেরও ক্ষতি, বাংলাদেশেরও ক্ষতি। সুতরাং তারেকের মাথায় এখন যেটা আছে সেটা কিন্তু আসলে সম্মান কিংবা অন্য কিছুর মুকুট নয়, কাঁটার মুকুট। এই কাঁটার মুকুট মাথায় নিয়ে ফিরলেন তারেক। কেন কাঁটার, বলবো সে কথা। বাংলাদেশের সামরিক অভিযানের প্রস্তুতি সেরে ফেলেছে ভারত, আপনারা সে খবর জানেন। অতিরিক্ত 4টি গ্যারিসন বাংলাদেশকে ঘিরে, মণিপুরে একটা, ওয়েস্ট বেঙ্গলে 2টো, ওয়েস্ট বেঙ্গলে একটা, আসামে একটা, আর ওয়েস্ট বেঙ্গলে 2টো, এই মোট 4টি গ্যারিসন নতুন করে তৈরি করে ফেলছে। কিন্তু সেসবগুলো হয়ে গেছে, সব ব্যবস্থা করা। কিন্তু পুরনো সব সুসম্পর্কের জেরে এবং প্রতিবেশী দেশ হয়ে জড়াতে চাইছে না ভারত যুদ্ধে। এই পরিস্থিতিতে আসরে এসেছেন তারেক রহমান। তারেক ভালোভাবেই জানেন তিনি না ফিরলে ফেব্রুয়ারির ভোটে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে দুর্বল বিএনপিকে হারিয়ে জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা জিতে যাবে। আবার নির্বাচন না হলে জামাত বর্তমানে যেভাবে ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছে সেটাও চলতে থাকবে। এটাকে বলে যেন ক্যাচ 22 সিচুয়েশন। কোন দিকে যাবে, নির্বাচন চাই আবার নির্বাচন চাই না। এই ক্যাচ 22 সিচুয়েশনে বিএনপির ওপর বা তারেক রহমানের ওপর বাজি ধরেছে ভারত। আর তারেকও বুঝেছে এবারের এই সুযোগ ধরতে না পারলে এ জন্মে তার আর দেশে ফেরার সম্ভাবনা নেই। বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং আমেরিকার পরোক্ষ সমর্থন আর ভারতের প্রত্যক্ষ সম্মতি ও ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন তারেক। সেনাবাহিনী চুপচাপ আছে বটে, তবে তাদের একটা বড় অংশ আলটিমেটলি তারেকের সঙ্গে থাকবে। ভারত ও আমেরিকার যৌথ নির্দেশ। জামাত এনসিপি যে জালিয়াতি করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনবে ভেবেছে, যদি ভোট হয় সেটা আর হবে না। একটা প্রশ্ন তো থাকে, মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি হবে? কারণ তিনি এখনো প্রধান উপদেষ্টা বটে। তবে খেয়াল করলে দেখবেন গত অন্তত 1 সপ্তাহ, কমপক্ষে 1টি সপ্তাহ, ওই হাদির মৃত্যুর পরে পুরো জিনিসটা ঘেঁটে যাওয়ার পর থেকে ইউনূসের চোখ মুখের ভাষাটা পাল্টে গেছে। এটা একটু খেয়াল করলে দেখবেন এখন যেন তিনি 20 দাঁত ভেঙে দেয়া কেউটে সাপ। তিনি চলে যেতে পারলে এখন বাঁচেন। আমেরিকা তো বটেই, ভারতের কাছেও তিনি আবেদন করছেন নিষ্কৃতি দেওয়ার জন্য। ভারত রাজি নয় এবং আমেরিকাকেও বলেছে রাজি না হতে। এতদিন যেসব ছবল দিয়েছেন ইউনূস ভারতকে, যেভাবে মেরেছেন তার নিজের দেশের মানুষকে, মানে যেভাবে দেশটাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছেন, তার হিসেব না মিটিয়ে ছাড়া যায় তাকে? এটা মোটামুটি স্পষ্ট এখন যে ভারতের সঙ্গে সমঝোতা করে দেশে ফিরেছেন তারেক। কোথাও কোনো গোলমাল হয়নি বটে, তবে সেটা এখনো পর্যন্ত
হয়নি, যে কোনো মুহূর্তে তার প্রাণ নাশের চেষ্টা হতেই পারে। বেনজির ভুট্টোকে কিভাবে মারা হয়েছিল মনে আছে তো, নির্বাচনী মিটিংয়ে? সেখানে তারেককে যে মারা হবে না, অন্তত একেবারে নির্বাচনের দিন, শেষ দিন পর্যন্ত কিন্তু এটার সম্ভাবনা আছে। এই চেষ্টায় সেনাবাহিনীর একটা অংশ আছে, তার প্রাণ নাশের চেষ্টা করতেই পারে। যারা তীব্র জামাত অনুরাগী তারা, ভারত ঝুঁকি নিতে চায়নি। তাই একটা সূত্র খবর দিচ্ছে, সত্যি কিনা জানি না, তবে সে তো একেবারে খুব স্পষ্ট করে খবরটা দিচ্ছে যে তারেকের ঢাকায় আসার এক সপ্তাহ আগেই দিল্লি থেকে একদল গোয়েন্দা ঢাকায় এসেছেন। তারা ডিজিএফআই এর সঙ্গে বসে তারেকের জন্য একটা নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ চূড়ান্ত করেছে। এরা ছাড়াও ভারতের সর্বোচ্চ পর্যায়ের নেতা মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকে যে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তাদেরও 4 সদস্যের একটা টিম রয়েছে তারেক রহমানকে ঘিরে। এই 4 জনের 2 জন পশ্চিমবঙ্গের বাঙালি যুবক, একজন পাঞ্জাবের, আর একজন নাকি দক্ষিণ ভারতের মুসলিম যুবক। এরা সবাই বাংলায় কথাবার্তা সব খুব ভালো বলতে পারেন। ভারত জানে গুপ্ত ঘাতক যে কোনো মুহূর্তে তারেকের প্রাণ নাশের চেষ্টা করবে, তাই কোনো ঝুঁকি নিতে চায়নি। ঝুঁকিটা ভারত নিতে চায়নি, কারণ তারেকের বেঁচে থাকার উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ কিভাবে যাবে। তাকে যে নিয়ে সাফল্যের একটা চেষ্টা করা হচ্ছে, সেটার দিকে যাবে, সেটা যাবে নাকি সেটা হেরে যাবে, সেই চেষ্টা, সেটা নির্ভর করছে এই মুহূর্তে অন্তত তারেকের বেঁচে থাকার উপর। তো যেভাবে বাংলাদেশকে বাঁচানোর যে প্ল্যানের মধ্যে নিয়ে আসা হয়েছে, তারেককে নিয়ে এসছে ভারত আমেরিকা যৌথভাবে, তবে প্রত্যক্ষত এবং মূলত ভারত সেটা কথাবার্তা চালিয়েছে। সেখান থেকে বাংলাদেশ থেকে তাদের সেই এগুলো হলো 1 নম্বর, বাংলাদেশ থেকে বর্তমানের পরোক্ষ যে জামাতি শাসন চলছে ইউনূসের মাধ্যমে, সেই শাসনের অবসান ঘটানো, ভবিষ্যতে যাতে জামাতি শাসন না হতে পারে সেটা দেখা, এরপর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, যার অর্থ যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করা, আদালতের দেয়া দীর্ঘ মেয়াদের কারাবাসের আদেশ প্রত্যাহার করে তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে নেওয়া যায়, এমনকি মৃত্যুদণ্ড পাওয়া সন্ত্রাসবাদীদেরও যদি মুক্তি দেওয়া যায়, তাহলে শেখ হাসিনাকেও মুক্তি দেওয়া যাবে। ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও সম্মান সুনিশ্চিত করবে, সেটাও একটা এই প্ল্যানের অংশ। আরো আছে পাকিস্তানপন্থীরা যাতে প্রশাসনকে দখল না করতে পারে সেটা নিশ্চিত করা। এক কথায় বাংলাদেশকে নিজের সত্যিকারের প্রতিবেশী হিসেবে পেতে চায় ভারত। এটা কোনো প্রভুত্ববাদী নয়, কিংবা একজন প্রভু আর একজন চাকর তা নয়। এটা হচ্ছে প্রতিবেশী হিসেবে সুখে দুঃখে একসাথে ভালোভাবে বেঁচে থাকা, যেটা ছিল শেখ হাসিনার আমলে। এই দায়িত্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান। তিনি সফল হলে লাভ শুধু তার নিজের নয়, বাংলাদেশের। সফল হলে তারেক শুধু রাজনৈতিক নেতা বা পলিটিশিয়ান হিসেবে পরিচিত হবেন না, তিনি পরিচিত হবেন, ইতিহাস তাকে মনে রাখবে, একজন রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান হিসেবে। ইউনূসের অন্ধকার শাসন থেকে দেশকে আলোয় ফিরিয়ে আনার নায়ক হিসেবে। কারণ 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এসছে, নানা রকম সরকার এসছে, কিন্তু আজকের দিনে ইউনূসের আমলে যেভাবে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশকে, সেটা আগে হয়নি কোনোদিন। বয়স মানুষকে প্রাজ্ঞ হতে শেখায়। আজকের তারেক রহমান, তার যে অতীত, সেই অতীত অবশ্যই খুব সুখকর কিংবা সুন্দর নয়, কিন্তু যদি অতীতের ছবি থেকে নিজেকে মুক্ত করতে পারেন, ওই বয়সের কারণে যার জন্য তিনি কিছুটা প্রাজ্ঞ হয়েছেন বলে মনে করা হচ্ছে, যদি তিনি নিজেকে মুক্ত করতে পারেন অতীতের ছবি থেকে, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই
শেখ হাসিনার আওয়ামী লীগের একজন যথার্থ প্রতিদ্বন্দ্বীকে পাবে, গণতন্ত্রের বিকাশের দৃষ্টিতে এই উত্তরণ সেটা একটা দেশের পক্ষে কিন্তু বড় পাওয়া। আর তারেক যদি ব্যর্থ হন তাহলে স্পষ্ট করে বলি, ভারত স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু করার যাতে ভবিষ্যতের কোনো বাংলাদেশি শাসক শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতকে ব্ল্যাকমেল না করতে পারে, সমুদ্রপথ দিয়ে পাকিস্তানকে নিমন্ত্রণ করে নিয়ে এসে ভারতের শত্রুতা না করতে পারে, ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচার করে দেশ ছাড়া না করতে পারে, বাংলাদেশকে ভারত বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি করে না তুলতে পারে। এই জন্যে ভারতের পরিকল্পনায় আছে যদি ব্যর্থ হয় এই তারেক রহমানকে দিয়ে এই যে প্ল্যান সেটা বাস্তবায়িত করার চেষ্টা যদি ব্যর্থ হয়, তাহলে ভারতের পরিকল্পনায় আছে বাংলাদেশ থেকে দুটো টুকরো বের করে নেয়া, একটা রংপুর ডিভিশন, অন্যটা চট্টগ্রাম ডিভিশন। চট্টগ্রাম ডিভিশনের পাশ দিয়ে আবার কালাদান যে মাল্টিমোডাল ভারতের প্রজেক্ট, সেই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে, কেবল বাকি আছে একদম মিজোরামের কাছে সেইখানটার কিছু রাস্তা তৈরি, বাকিটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং খুব সম্ভব 2026-এর মাঝামাঝির দিকে এটা শেষ হয়ে যাবে। তাহলে তো বুঝতে পারছেন, তার মানে ওই মায়ানমারও আর থাকলো না পাশে, 3 দিন 3.5 দিক থাকবে ভারত, এবং 3.5 দিক কেন, চট্টগ্রাম 4টে দিক, পুরোটাই ভারত 4 দিকে থাকবে বাংলাদেশের। আর বাকিটা এই চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশন চলে যাওয়ার পরে যেটুকু অংশ বাকি থাকবে সেইটা নিয়ে থাকবে বাংলাদেশ, যার 3 দিক নয় 4 দিকে ভারতীয় ভূখণ্ড। সমুদ্রের অভিভাবক বা গার্ডিয়ান অব দ্য ওশেন তিনি আর সমুদ্রে যেতে পারবেন না। সেই দুঃস্বপ্নের দিনের কথা ভেবে শেখ হাসিনাও অত্যন্ত ভাবিত এবং ভারত সরকারের সঙ্গে কথা বলে শেখ হাসিনা কিন্তু তারেকের প্রত্যাবর্তনের ব্যবস্থায় সায় দিয়েছেন। অর্থাৎ এটা ভারতের ওই তারেককেও বুকে জড়াবার জন্য শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যেমন নয়, এটা টোটালি বাংলাদেশের ভালোর কথা ভেবে এই যে প্ল্যানটা তৈরি করা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। খুব মানে আত্মজনক একটা অন্তত আশ্বাস পাচ্ছি যে জামায়াতরা তারা নিজেরা তারা অলরেডি সংস্কার শুরু করে দিয়েছে নিজেদের দলের মধ্যে, সেটা একটা ইতিবাচক দিক। আমি জানি না ভারত সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি হয়নি, শোনা যায় যে নাকি যোগাযোগ করার চেষ্টা হচ্ছিল কিন্তু হয়নি। এখন আখতারুজ্জামান সাহেবই দায়িত্ব নিক, তিনি গিয়ে যোগাযোগ করুন, দরকার হলে আমি বলেন এইটুকু খালি করতে পারি যে আমি আখতারুজ্জামানের কথা আমি ভারতের সাউথ ব্লকে, নর্থ ব্লকে নয় সাউথ ব্লকে পৌঁছে দিতে পারি আর কি, যাতে ওনার সঙ্গে কথা বলেন আর কি, দেখেন ওনারা কি চাইছেন কি বলছেন। না আমাদের এখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট যেটা পেশ হয়েছে সংসদে, তাতে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে সকল পক্ষের সঙ্গে কথা বলতে, নির্দিষ্ট করে বলা হয়নি যে অমুকের সঙ্গে কথা বলবেন না, কেউ অচ্ছুত এটা বলা হয়নি, বলা হয়েছে সকলের সঙ্গে আপনারা কথা বলুন। আর এই রিপোর্টে কিন্তু এখনো বলা আছে, আপনারা ওখানে যত যাই ঢাকঢোল পেটানো যা দেখছেন, কিন্তু সেই রিপোর্টে এটাও বলা আছে নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, নির্বাচন হবে কিনা এই নিয়ে কিন্তু নিশ্চিত। আজকে যেমন ব্রিফিং এ একটা প্রশ্ন ছিল যে আচ্ছা আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে কি আপনারা মেনে নেবেন সেই নির্বাচন? প্রথম কথা তার জবাবটা ঘুরিয়ে দিয়েছেন, সরাসরি এই কথা বলেননি, বলেছেন যে আমরা চাই সকল পক্ষের অংশ, সেটা বলতে যা বোঝায় তাই, কিন্তু কেন বলছি না যে মানবো কি মানবো না, নির্বাচন আগে হোক, নির্বাচন এখন হওয়ার এখন তো দেরি আছে, ফেব্রুয়ারি 12 তারিখ আসুক, তখন বাকি মত প্রকাশ করা যেতে পারে, কিন্তু অফ দ্য রেকর্ড, অন রেকর্ড নয়। অন রেকর্ডে ব্রিফিং এ দেখবেন আছে প্রশ্ন, আমারও প্রশ্ন ছিল, আমিও প্রশ্ন করেছি যে বাংলাদেশ রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশকে একটা সিকিউরিটি চ্যালেঞ্জ এখন ভারতের জন্য, সেটারও উত্তর কিন্তু এড়িয়ে গিয়ে বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশের মানুষের সাথে তাদের কল্যাণে
সহযোগিতামূলক সম্পর্ক রাখতে, এটা কিন্তু ভারত থেকেও বলা হয়েছে। কিন্তু ভারতের যে আপনি যেগুলো বলছেন, দেখুন আপনি যদি হাদির কথাটাই আমি তুলি, হাদির কথাটাই যদি দেখেন, হাদির মৃত্যু কিভাবে হলো আজ পর্যন্ত ইউনিট সরকার কোনো তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করে। হাদির ভাই তো, আমি কেন বলতে যাবো, আপনারা যাই বলুন, আমি কেন বলতে যাবো আপনাদের কথা? আপনার ওর ভাই বলছে ইউনুস হত্যা করিয়েছে, সেটা তো আমাদের কাছে তো বড় অস্ত্র, তাই না? ওর ভাই বলছে যে ও তো ইউনুস হত্যা করিয়েছে, কেন না নির্বাচন পেছাবে বলে। তা আমাকে আর ভারতকে বলার দরকারই তো পড়ছে না, আপনাকে বাংলাদেশি জনগণই বলছে। তো বাংলাদেশের জনগণই সন্দেহ প্রকাশ করছে ইউনুস নিয়ে। আমাদের তো, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে ভারতের কাছে কথা বলার দরকার নেই, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে এবং মুখ খুলছে, তারাই তাদের সরকারকে